নমস্কার, আজকের গল্পটা শুনুন, ভালো লাগবে সবার। নামকানের নির্বুদ্ধিতা। যারা পরে গুরুচরণের মৃত্যুকালে তার দ্বিতীয় পক্ষে সংসারটি অতি অন্তঃপুরে বসিয়া তাস খেলিতেছিলেন এবং তার বিন্দুবিসর্গ আসলে গৃহিণী তখন পায়ের কাছে সে পড়িয়ে দ্বিতীয় পায়ের হাঁটুটি চিবুক বুঝিয়া উঠতে কাঁচা তেঁতুল দিয়ে লঙ্কা দিয়ে চিংড়ি মাছের বাটি চাচারি দিয়ে অত্যন্ত মনোযোগের সহিত পান্তা ভাত খাচ্ছিলেন। বাইরে গিয়েছে যখন ডাক পড়ে তখন সুবাকিটি চর্বিত করিয়া বা নিঃশেষে অন্য পাত্রটি ফেলিয়া দিয়া মুখে বলিলে, দুটো পান্তা ভাত দিয়ে মুখে দিবি? কারো সময় পাওয়া গেল না। এদিকে ডাক্তার যখন জবাব দিয়ে দিল, গুরুচন্দ্র রোগীর পার্শ্বে বসিয়ে ধীরে ধীরে বললেন, দাদা যদি তুমি তোমার ইচ্ছা করে থাকে তবে বলে। গুরুচরণে ক্ষীণ স্বরে বললেন, আমি দাদা তুমি লিখিয়ে দাও, আমি কাগজ কলম লইয়া প্রস্তুত করিয়াছি। গুরুচরণ বলিয়া গেল, আমার অস্থাবর সম্পত্তি বিদেশ সম্পত্তি আমার ধর্মপত্নী শ্রীপ্রতি পারিনা সুন্দরীকে দান করেছিলাম। রামকানে লিখিলেন, কিন্তু লিখিতে তার কলম সইতে পারে। তার বড় আশা ছিল যে একমাত্র পুত্র নবদ্বীপে অপুত্র জ্যাঠামশাই সমস্ত বিশেষ সম্পত্তি উত্তরাধিকারী হবেন। কিন্তু যদিও দুই ভাইয়ের গ্রহণ হয়েছিল, তথাপি সেখান থেকে নগরদ্বীপের মা নগরদ্বীপে ধরিয়া চাকরি করিয়ে দেবে এবং সকল বিবাহ দিয়ে দিয়েছিলেন। শত্রুর মুখে ভস্ত দিয়া করিয়া বিবাহ নিষ্ফল হইলা। রামকান্ত লিখলে সই করবার জন্য কলমটা দাদার কাছে নিয়ে গেলাম। গুরু নির্জীব হইয়া গেলেন এবং তখন কতগুলি কম্পিত বক্ষরেখা এবং তাহার নাম বুঝা পান্তা খাইবার যখন শ্রী আসিলেন, তখন গুরুচরণের বাকরোধ হইয়া শ্রী খাইতে লাগেন। যাহারা আধুনিক আশা করিয়া বঞ্চিত হইয়াছিলেন তাহারা বললেন, মায়া মরা কান্না খেতে না, সেটা বিশ্বাসের নয়। ওরা বললে, আজকে নবদ্বীপের মা ছুটি আসিলে বিষম গেল বললে মরণকালে বুদ্ধিনাশ হয়। এমন সোনার চাঁদ ভাইবোকে থাকিতে রামকায়নে যদিও সে অত্যন্ত শ্রদ্ধা করতে, যাতে আর্থিক বাসান্তরে ভয় লাগে এবং সেখানে বললে, আজকে আমি মেজবউ তুমি আমাকে বুদ্ধিনাশের সময় হয়েছে, তোমার জন্য ব্যবহার করবে না। দাদা গেলেন কোথায়? আজকে আমি যা কিছু বক্তব্য আছে অসময় আমাকে বলিয়া দিয়ে এখন সময় চলিয়া গেছে। নগরদ্বীপে বললে, আজকে আমি আসিয়া এটা সেই কাল হইয়াছে। নগরদ্বীপে মিত্র শাসন করে থেকে মুখাগ্নি করিবে কে? শ্রদ্ধা শক্তি দিয়া করি আমার নগরদ্বীপে নয়। এই লোকটা কিছু মানিতে পারে না, ডাব সাপ করিয়াছে সেটা দিয়ে পরিতৃপ্তি ছিল। লোকে যদি কৃষ্ণে বলবে যে ভিজে কাটিয়ে রাম বলে, আজকে যদি গোমাংস খাই জীবিত অবস্থায় থাকিলে কী করবো? এ পিণ্ড নাশ করবো এবং আশঙ্কার কিছুমাত্র বিচ্ছেদিত হইবে না, এমন সম্ভাবনা নাই। তাহার উপস্থিতি ছাড়া আর কোনো প্রতিশোধ পাতে পারে। নগরদ্বীপের একটা সন্তান বাইরে লোকেরা পরকালে গিয়া মরকাল না কাটে এবং সেই বলি যতকাল ইহকাল থাকে তখন জ্যাঠামশাই বিষয় সম্বন্ধে কোনো ক্রমে পেটে দেওয়া যাইছিল। কিন্তু সেখানে লোকে গেলে খেলে ভিক্ষা করিয়া পিণ্ডি খায় এবং বাঁচিয়ার কোনো অনেক সুবিধা ছিল। রামকানে যখন জন্মই হয় নাই তখন বউ ঠাকুরানী দাদা তোমার সমস্ত বলেছি, যাহার লোহার উপর দিয়ে আমি কোনো ভয় নেই। সে বললো, আজকে মুখে দীর্ঘদিন করে উচ্চস্বরে বলবো, বিলাপ করবো। দুই চরিদাস করিয়ে থাকে নীরব নতুন শব্দ যোজনপূর্বক সঙ্গীত পল্লীর নিদ্রা দূর হইয়া গেল। রয়ে গেল। মাঝে মাঝে কাগজপত্র আসিয়া এক প্রকার লহভঙ্গ ভয় সমস্ত ভয় কাটিয়া গেল। ব্যাপারটা নিম্নলিখিত অসংলগ্ন হল। ওগো, আমি এরকম পৃথিবীতে এরকম আর কেউ নেই যে তুমি লোককার, তুমি বুঝবে। ওগো শুনছো, তুমি যত্ন করে দেখবে, আমার দিকে মুখে তুলে চাইবে, তুমি থামো, তুমি চেকিও না। ওগো, আমি কেন ভুলে গেলাম, আমি বেঁচে রইলাম। তখন আমি মনে মনে নিঃশেষ হয়ে গেল, আমি কপালের দোষ। বাড়ি ফিরে এসে নগরদ্বীপের মা বললে, আজকে আমি বোঝার গাড়ি সমস্ত খাদের মারি গিয়ে কোনো ভয় ছিল না তাদের। আমি সেখানে নিরুপায় হইয়া আমি সেখানে চলে গিয়েছিলাম। তুমি আমার তুমি ভালো মানুষ ছিলে। তুমি যদি বোঝো সেই সময়কালে যদি কীর্তি বলে, আমি তো কোনো অপরাধ মুখ ডাইনিকে ঘরে আনবো না, আমার সোনার চাঁদ নগরদ্বীপে পাথরে থাকবে। কিন্তু এই জন্য ভেবে আমি শিগগিরই মরে গিয়েছি। এই রামকানে ভারী অত্যাচার ঘৃণ উত্তরাধিকার বললে অসৎ করবে না। রামকাহিনী বললে, যদি এই সকল উৎকট কাল্পনিক কিন্তু আজকে প্রতিবাদ করো, এর বিপরীত হইবে। এই ভয়ে আমি চুপ করিয়া রইলাম। যেমন কাগজটা ফেলিয়া দিতে হয়, যেমন সোনার নগরদ্বীপে ফিরে আসিয়েছি তখন দ্বিতীয় পুত্র সমস্ত লিখিয়া দিয়া মরিয়া গেছে। যেমন অপরাধ স্বীকার করিতে কোনো গতি নাই, ইতিমধ্যে নগরদ্বীপে তাহার বুদ্ধিমান অনেক পরামর্শ করলে মাকে আসিয়া কোনো ভাবনা নাই, কোনো ভয় নেই, আমি কিছু মাত্র করবো না। তুমি আমাকে নিয়ে নগরদ্বীপে বাবার কাছে নিয়ে গেল, তুমি আমাকে সূর্যটা কাটিয়ে যথাযথ মনে করো। আমি যেখানে অবস্থা কর্ম করছি
আমি তখন বললাম আজ ছল আছে, কিছুদিনের মধ্যে তুমি কাশিতে গিয়ে আশ্রয় করো, অল্প দিনের মধ্যে তুমি বাণিজ্য সুন্দরকে বলে নগরদ্বীপের চন্দ্র হয়ে গেলে, অভিযোগ হয়ে গেলে, নগরদ্বীপ তার নিজের উইল করে আছে, তাদের বললে আজকে আমি হস্তক্ষেপ করবো না, উইলের দুঃখে আজকে আমি বাণিজ্য সুন্দরকে বলে নগরদ্বীপের বাবা একমাত্র সাক্ষী করে বুঝিবার থাকতে নাই, একটি আমার তো ভাই ছিল কাছে, সে বলে দিদি আজকে তোমার ভাবনার খেলায় আমি সাক্ষী দেবো আর তুমি সাক্ষী জুটে দেবে, আমি সাক্ষী দেবো আর তুমি সাক্ষী জুটবে, এরকম করে ব্যাপারটা সম্পূর্ণ সম্পূর্ণ বাকি হয়ে গেল। এখন নগরদ্বীপে মা আসি, নগরদ্বীপ বললো কাশি, ব্যাপারটা হয়ে যায়। অন্য কত ভদ্রলোকটি ব্যাগ নিয়ে যথাসময় আসিয়া উপস্থিত হইল, এমন কি পরিবারের চেষ্টা করিবে, জোরাস্ত সাহস করে বলে ও আজকে আমি তোমাকে মরণে কী উপহার হয়, তিনি মাথা নাড়িয়ে বললেন নেও নেও, আজকে আমি এতদিন কিছু ছুটি পর কাশিতে ছুটি যেতে এলাম, একদিনে তোর মনে পড়লো না ইত্যাদি এইরূপ উভয় বললো করলে আমি আদরের অভিযোগ আনিয়ে বলে অবশেষে আমি যখন বলবো নগরদ্বীপের মা পুরুষের ভালো মানুষের সুযোগ দিয়ে তুমি নগরদ্বীপে বাপ তুমি বলে তুমি অবনীর মুখে হৃদয় ক্ষুণ্ণ করবে না, এরকম পরিচয় নগরদ্বীপে বলা শক্ত। ইতিমধ্যে রামকাদারি বললে আজকে সাক্ষী করবে না, অবাক যখন মর্মান্তের চেষ্টা করবে তখন নগরদ্বীপের মা আসিয়া বললে ভাসাইয়া গেলে বললে যে আজকে আমি বাসা নগরদ্বীপে তুমি আসিয়াছ, তুমি আমাকে উত্তরাধিকারী সূত্র করবে যা আমার সোনার ছেলেকে ছেলে দিয়ে আয়োজন করো। অবশেষে ক্রমে ক্রমে ব্যাপারটা অনুময় করিয়া রামকান্দাই চক্ষু স্থির হইয়া গেল, উচ্চস্তরে বললেন একদিন সর্বনাশী হয়েছে, গৃহিণী কবে নিজের মূর্তি ধারণ করিয়া বলবেন এতে কোনো নগরদ্বীপের দোষ হয়েছে কি, আর যেটার মতাই এ বিষয়ে সম্পত্তি এতে এক কথা ছেড়ে দেবো, কোনো দক্ষিণ লজ্জা থাকবে না, ভরদি অশ্রপুত্রে জোড়াইয়া গেল। আজকে আমি সেখান থেকে কনকচন্দ্রকে নিয়ে মা যখন মরণকালে মা যখন মারা গেলেন তখন আমি বুদ্ধিভ্রংশ হইয়া গেল, তখন সুমুদায় বললে ভাতপুত্র সে নিজেও আসতে বললে আজকে আমি কী কী অন্যায় করেছি আর কী হয়, হতবুদ্ধি বললে আজকে আমি কী পুত্র দিয়ে যখন তর্জন গর্জন কখনো অস্তিত্ব বললে ললাট লিখন চুম্বন করিতে পারে না, তখন তাহার ব্যাগে জল পর্যন্ত শ্রদ্ধা করে না, এইরূপ 2 দিন নীরবে আহার কাটিয়া গেল। মকদ্দমার দিন উপস্থিত হইল, ইতিমধ্যে নগরদ্বীপে বললো আজকে মামাতো ভাইকে ভয় পেয়ে গেলাম, আমি বস করিয়েছি, আমার খুব ভয় করতো এবং সেখান থেকে আজকে আমি ত্যাগ করিয়াছি, আজকে আমি রামকাহিনী ডাক পড়েছে, আমার খুব ভয় লাগতো, অনাহারে মৃতপ্রায় হইয়া আমি শীর্ষ দিয়া সমকক্ষে চতুর্বাসিস্তানীয় কোথা গিয়ে বলিব, বললো আজকে আমি অভ্যন্তরে তুমি আমাকে অতি ধীরে এই প্রসঙ্গটা বলো, এবং রামকাহিনী যশের দিকে ফিরিয়ে জোর আসতে করলে আমি বৃদ্ধ অত্যন্ত দুর্বল, আমার কথা কইবার সামর্থ্য নেই, আমার যে বলবার সম্পর্ক তা বলার নাই, আমার দাদা স্বর্গীয় গুরুচরণ বললে আজকে মৃত্যুকালে সমস্ত বিষয় সম্পত্তি তাহার পত্নী শ্রীপতি বাণী সুন্দরীকে উইল করিয়া দেন, যে আমি নিশ্চিত হইয়া দাদা নিজের হস্তক্ষেপে আমার পুত্র নগরদ্বীপ চন্দ্রকে সে বলল আজকে আমি তা মিথ্যা, এই বলিয়া রামকাহিনী আমি মূর্ছিতে পড়িয়া গেল। চতুর্দিকে বললে আজকে আমি ভাই তুমি লোকটাকে কেমন ফেলে দিবে, সে বললো আজকে আমি বুড়ো সমস্ত মাটি করিয়াছিল, এই সাক্ষী মন্দ করেছে, যদি বললে লোকে আমি ভাবি ভালো জানতুম না, আমি কারো নগরদ্বীপে হইয়া গেলাম, আজকে বৃদ্ধ ভয় পেয়ে গেছিলাম, আজকে আমি পারবো না, এমন তার অস্ত্রের সমস্ত খুঁজে দিয়ে আসিয়া যখন বললো বক্ষ চড়িয়ে কোদার সময় আজকে নাম শুরু করতে করতে প্রচণ্ড ভয় লাগলো, দিবারাত্রি এরম পৃথিবীতে কেন আসে, এরম করি আমি কিছুদিন পূর্বে হইয়া গেল, তাহাদের নাম হইয়া গেল। পরের গল্প ব্যবধান সম্পর্ক মিলিয়ে দেখিতে গেলে বনমালী এবং হিমাংশু উভয়ের মধ্যে বিস্তৃত ভাই, সে বলল আজকে আমি ইহাদের দুই বহুকাল হইতে প্রতিবেশী, মাঝে একটা ছেলে বাগানে ব্যবহার করে, এই জন্য ইহাদের সম্পর্কে নিতান্ত নিকট হইয়া ঘনিষ্ঠতারও অভাব নাই, বনমালী হিমাংশুর চেয়ে অনেক বড়, হিমাংশু দস্তর করে প্রশস্পুত্র হয় নাই, তখন বললে আজকে আমি এই বাগানে সকলে সন্ধ্যার হাওয়া খাইতেছিল, সেরকম খেলা বলে কান্না থামিয়া গেল, ঘুম পাইয়া গেল, শিশুর মনোরঞ্জন করিবার জন্য পরাধীন বয়স্ক লোকদের সব বেগে তরস্তরে পালনের প্রভৃত যে সকল সেখানে বললে আজকে উদ্যম করিতে হয়, সে বললে আজকে আমি ছুটি করে নাই, বনমালী লেখাপড়ায় কিছু করিত না, বাগানের শখ ছিল এবং সেই দূর সম্পর্কে কোনো ছোটো ভাইকে ছিল, ইহাতে একটা দুর্লভতার মাঝে বনমালী হৃদয়ে সম্পূর্ণ বলিয়া যে যখন তাহার সমস্ত অন্তর আছে আজকে, তখন বনমালী আপনাকে ধন্য করবে, এই শহরে বললে দেখো আজকে আমি স্বভাব আছে খেয়া খেলবে, ছোটো শিশু কিংবা অকৃতজ্ঞ বন্ধুর নিকটে অতি সহজে আপনাকে
আপনাকে সম্পূর্ণ বিসর্জন করে এই বিপুল পৃথিবীতে আপনি সেহের করজয়ী জীবনের সমস্ত নিশ্চিন্ত থাকবে। তারপর সে বললে পরম সমস্ত জীবন কাটিয়া গেল। একদিন প্রভাতে সমস্ত ঘরবাড়ি বিক্ষয় হইয়া গেল। সেখানে হিমাংশু যখন বয়স হলো একটু বাড়লো তখন বললো আজ জারস্বরে বললো আজকে আমি সে উভয়ে কিন্তু ছোটো বড় ছিল না, এই জন্য আজকে আমি কোনো ভয় ছিল না, লেখাপড়া করিত না। সে বললো জ্ঞানস্প্রিয়া অত্যন্ত বলছিল, এই বই পাইলে পারবো, তার অনেক বাজে কথা বলে। আজকে আমি সে চারিদিক থেকে মনের একটা কথা পরিহাস করে। বনমালী বলল আজকে আমি কথাই বলবো, আর পরামর্শ সে ছোটো বড় হইয়া গেতে পারে, কোনো বিষয়ে পরামর্শ করে না, কোনো আগ্রহ নেই তাদের হৃদয়ে যাহা মানুষকে দিয়ে গেছে প্রসৎকার তুমি আমাকে সবাই শ্রদ্ধা করেছো, অধিকার হয়ে গেছো, এমন পরম বন্ধু পৃথিবীতে আর পাওয়া যাইবে না। বাগানের শখ হিমাংশু ছিল, কিন্তু দুই বন্ধু মিলিয়ে প্রবেশ ছিল। বন্দেমালির হৃদয়ে ছিল, শখেও ছিল, হিমাংশুও ছিল বুদ্ধির শখ। পৃথিবীতে কোমল গাছপালা এইরকম অচেতন জীবনরাশি, তার কোনো লালসা ছিল না। অন্তত যত্ন করিয়া ঘরে ছেলেগুলোকে যাহাকে মানুষ করিয়াছিল শিশুর করে তার সযত্ন মানুষ করিবে এবং সেখান থেকে তিনি প্রবৃত্তি ছিল। তারা কিছুতে গাছপালা নিয়ে কৌতূহল ছিল না, তার মধ্যে গাছে ছিল সেখান থেকে বিশালয় দেখা যেত, কুড়ি ধরে ফুল কাটে এমন মনোযোগ আকর্ষণ করিত। গাছের বীজ বপন করা এমন করিয়া হিমাংশু মাথার ওপর দিয়েছে দিয়ে গেল। তখন বনমালী অত্যন্ত আনন্দের সহিত বললে তাহা গ্রহণ করিতে হয়, এরম করলে প্রকৃতি সংযোগ তাহা উভয়ে মিলন করে। আর দিকে যখন বললে আজকে বেদনা হয়ে 4টে বাজিলেই আজকে আমি জামা পরিব, এখান থেকেই আজকে আমি সেখান দিয়ে কোনো বন্ধু বান্ধব নাই, এই এতখানি বড় পৃথিবীতে আমি কী করিতে এসেছিলাম। আমি যাকে বলেছিলাম যে আমি ধীরে ধীরে লঘুচার করবে, আজকে আমি নিমাই কোনো চিহ্ন রাখবে না। অবশ্যই হিমাংশু যখন জল খাইতে আসে গিয়েছিল তখন দেখে তাড়াতাড়ি বললে আজকে আমি তাহার আগ্রহ দেখিয়া বুঝতে পারিলাম কোনো সেহ প্রত্যাশা ছিল না। তাহার পরে দুজনে বললে আজকে আমি বেড়াতে যাব। অন্ধকার হইয়া আসিল, দুজনে বেঞ্চিতে বসিয়া রইল। বাতাসে যেমন মর্মরিত হইয়া গেল, কোনোদিন এরকম বাতাস দেখি নাই, এই ছবির মতো স্থির হয়েছে। রহমতের মাথার উপরে আকাশ ভাঙিয়া গেল। তখন বললে হিমাংশুর কথা বলে, তখন বনমালী বলল কথা বলে তাহার কোনো ভালো লাগিত না, যে সকল কথা বলিতে পারে বিরাট বচন করে। আজকে আমি সেখান থেকে ভক্তি শক্তি নিয়া কল্পনা শক্তি সব বিষয়ে পড়িয়ে লাভ করে, যে কাতর হইয়া ভাবিতে থাকে তাহার মধ্যে তার মাথার দোকান করে। অনেক সময় জ্ঞানের অভাব ঢাকাতে থাকে, কিন্তু অনেক থেকে ঠিক বলে না, অনেক কোনো কথাও বলে না। কিন্তু বনমালী গভীর রাতে শুনতে পারে, মাঝে মাঝে দুটো কথা বলে, কিন্তু প্রতিবাদ করার বুদ্ধি নাই। আজকে আমি তার পরদিন 6টার মধ্যে গুটি গুটি সেই কথা দিয়া অনেকক্ষণ ধরিয়া বিস্তারে চিন্তা করিত। ইতিমধ্যে গোল বাঁধিয়া গেল। এখানে বললি হিমাংশুর বাড়ির মাঝখানে সেইবার জন্য আজকে একটা নালা আছে, সেই নালার জায়গাটা পাতি পুকুরের কাছে জল জন্মেছে, সেখান থেকে জল ভরিয়া বনমালী চাকর করিয়া রেখেছে। সেখান থেকে হিমাংশু বললে আজকে উভয় পক্ষ গালাগালি দিতে বর্ষিত হয়। আজকে আমি মৃত্যু সমান আকাশ ভরাট হয়ে গেল। তখন বললে বনমালী বা শরৎচন্দ্র আজকে সে গোকুলের মধ্যে সে চলে গেল, এখানে হাজির করবে। এখানে যতই মহারথী ছিল তা অত্যন্তর পক্ষ, কিন্তু আজকে উভয় পক্ষে খরচ হয়ে গেল। ভাদ্রের প্লাবন শক্তি ছিল না, একটু জল ছিল না। বেশকারে বললে আজকে জিতে রাখো, কিন্তু আজকে আমি সেখান থেকে আর কখনো অধিকারী নই। আমি কোনো পাতিলেবু করতে রাখিনি। যাহাদের মকদ্দমা তাদের দুই ভাইয়ের মধ্যে কোনো দেখা ছিল না, এমন কি ব্যাপার ছিল যেখানে আমি স্পর্শ করে কোনো আকাঙ্ক্ষা সমেত করে না। বনমালী বললে এই বিশাল পৃথিবীতে আমি কী করতে ফিরেছিলাম লেশ মাত্র বুঝতে প্রকাশ করে নাই। সেদিন বললে হরেশচন্দ্র বলল কি বাড়িতে আমি সেখান থেকে পড়িয়া গেল। সে বললো আমার চোখে ঘুম আসে না। তারপর দিন অপরাহ্নে সে বললো আজকে স্নান মুখে সে বেদন করে এলো, পৃথিবীতে আর কারোরই কিছু হয় নাই যে এমন মস্ত হয়ে গেছে। সেদিন উত্থিত ছিল, এটা 6টা বাজিয়ে গেল। তখন বললো বনমালী একটা গভীর নিঃশ্বাস ফেলিল। হিমাংশুর বাড়ির চারিদিকে দেখিল, খোলা জানলা দিয়া বলল আজকে আমি হিমাংশু স্কুলের পড়াপড়িতে ছিলেন অনেকগুলি, যেখানে হিমাংশু বাড়িতে চালিয়ে গেল, সেখান দিয়ে লঞ্চ ফালিয়ে গেল। আজকে আমি সব দিকে কিন্তু হিমাংশু আর বললো না। সন্ধ্যার আলো জ্বালিয়ে আসে বললি হিমাংশু বাড়ি গেছে। সে বললো ঘরের দিকে বস হয়ে গেছে। তিনি বললেন কে গো? বনমালী। হ্যাঁ হ্যাঁ, সে চুরি করেছে। আজকে আমি মামা মারা গেছে। মামা বলে খুঁজতে পারবেন না, বাড়িতে কেউ নাই। আজকে আমি সেখানে বললো আজকে যত রাত করবে বাড়ির জানালাগুলি একে একে বন্ধ হইয়া গেল, দরজার ফাঁক দিয়ে দ্বীপ দেখা গেল, তাহার ক্রমে ক্রমে অনেকগুলি নিভিয়া গেল। অন্ধকার রাত্রিরে বনমালী মনে করিল যে হিমাংশু বাড়ির সামনে দাঁড় দিয়ে যুদ্ধ করে। সে একলা পড়িয়া গেল, অভাব হইয়া গেল। বাগানে আসে, মনে করিল আজ হয়তো আসিলেও করে প্রতিদিন আসে, কিন্তু একদিন আসে না কেন? এ কথা আমি কিছুতেই মনে করিতে পারিলাম না। কথাই মনে করে না, কিন্তু বন্ধন ছাড়বে না, এমন নিশ্চিন্ত মনে থাকিতে পারে। জীবনের সুখ দুঃখ এরম করিয়া তাহার মধ্যে জীবন আজকে ছাড়িয়া দিয়েছে, কিন্তু এক মুহূর্ত সর্বনাশ হইয়া গেল। অনন্ত আকাশে মিলিয়া গেলাম। প্রতিদিন 10 সময় বাগানে যেতাম, সেখানে ওই উপযোগে
আসে, কিন্তু এমন দুর্লভ যাহাই হয় প্রত্যহ ঘটিয়া থাকে তাহা একদিনে ঘটিল না। রবিবার দিন যে ভাবল আজকে আজ হিমাংশু সকলে যদি খাইতে পারে, আসে সে বিশেষ করে বাসা করে না, সকালে আসিয়া কী করবে, তখন বললো আজকে আমি তাহাই কী করবো, আজকে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম ভাঙলো আসে, ঘুম যখন ভাঙে তখন আসে, আবার যখন সন্ধ্যা হয়ে আসে রাত্রি আসে, তখন বললে একে রুদ্র করিয়া গেল, তারাগুলি একে একে নিভিয়া গেল, এমন করিয়া রবিবার পর্যন্ত 7টা দিন দূরস্থ হয়ে গেল। তখন আশ্রয় করে না, একদিনও বলে না। হিমাংশু বললে আজকে আমি তো এখান দিয়ে চক্ষু লজ্জা করে, নালিশ করে, এবার সেখানে জীবনের সমস্ত বেদনাকে একটিমাত্র অন্যন্তর করে বল, দয়াময় দয়া করো। এখানেই গল্প শেষ। নমস্কার, আজকের গল্পটা শুনুন, ভালো লাগবে সবার। নামকানে নির্বুদ্ধিতা। যারা পরে গুরুচরণের মৃত্যুকালে তার দ্বিতীয় পক্ষে সংসারটি অতি অন্তঃপুরে বসিয়া তাস খেলিতেছিলেন এবং তার বিন্দুবিসর্গ আসলে গৃহিণী তখন পায়ের কাছে সে পড়িয়ে দ্বিতীয় পায়ের হাঁটুটি চিবুক বুঝিয়া উঠতে কাঁচা তেঁতুল দিয়ে লঙ্কা দিয়ে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি দিয়ে অত্যন্ত মনোযোগের সহিত পান্তা ভাত খাচ্ছিলেন। বাইরে হয়ে গিয়েছে যখন ডাক পড়েছে তখন সুবাকৃতি চর্বিত করিয়া বা নিঃশেষে অন্য পাত্রটি ফেলিয়ে দিয়ে মুখে বললে দুটো পান্তা ভাত দিয়ে মুখে দিবি, আরও সময় পাওয়া গেল না। এদিকে ডাক্তার যখন জবাব দিয়ে দিল, গুরুচরণ রোগীর পার্শ্বে বসিয়ে ধীরে ধীরে বললেন, দাদা যদি তুমি তোমার ইচ্ছা করে থাকে তবে বলে গুরুচরণে ক্ষীণ স্বরে বললেন, আমি দাদা তুমি লিখিয়ে দাও, আমি কাগজ কলম লইয়া প্রস্তুত করিয়াছি।